সকাল পর্যন্ত দিয়ে দেবো। হয়েছে, চালু হয়েছে? ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? একটু জানিয়ে দিবা যে হোপফুলি সবকিছু দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক আছে। আমাকে একটু জানাবা যে আমি ক্লিয়ারলি তোমরা সবকিছু শুনতে পাচ্ছ কিনা। ঢাকায় কি বৃষ্টি হয়েছে? আপনার ক্লাসের জন্য অপেক্ষা ছিলাম। ওকে, সো গত ক্লাসে তন্ময় তন্ময় এটা ওই আলোটা রিফ্লেক্ট হয় হালকা, এই আলোটা, এটা দেখো তো একটু। এটা ঠিক করো। ওকে, ঠিক আছে ভাইয়া, কেমন আছেন? সব ক্লিয়ার? ওকে, ফাইন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছি। তোমরা একটু সবাই একটু যুক্ত হও এন্ড দেন আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আমি ক্যামেরাটা একটু ক্লিন করে নিই। ওকে, সো আমি ক্যামেরাটা একটু ক্লিন করে নিচ্ছি, একটা মিনিট। ওকে, এখন আরো জোস দেখা যাবে। ফাইন, ওকে। সো এখন ঠিক আছে, হোপফুলি ঠিক আছে, তাই না? এখন অনেক ক্লিয়ার হয়ে গেছে। ওকে, ফাইন, একদম সবকিছু পুরো এইচডি কোয়ালিটি করে ফেলছি, বুঝছো? মাঝে মধ্যে বিদ্যুৎ চলে যায় না, বিদ্যুৎ চলে গেলে মানে আইপিএস ছাড়া তো ক্লাস নেওয়া যায় না। এখন তো মনে করো যে ফুল আইপিএস কিনে ফেলাইছে আজকে। হ্যাঁ, সো ক্লাস হবে এখন জোস। ওকে, ঠিক আছে ভাইয়া। ওকে, এই যে দেখো 52,000, এই একদম আমার পুরো শিষ্য, দেখছো? সেই জানে যে কত টাকা দিয়ে আইপিএস কিনছি। এরপর ওই যে আবার এসি লাগাই ফেলাইছি, বুঝছো? এসি লাগাইছি তো গত 3-4 দিন আগে। গরম চলে আসছে না, এখন এসি কেন নিছি? এসি তোমরা মনে করতে পারো ভাই আপনি আরাম করবেন, আপনি এসি নিছেন, ব্যাপারটা আসলে এরকম না। এসি নিছি এই জন্য যে এসি থাকলে আমার কাছে ঠান্ডা লাগবে, হালকা একটু ঠান্ডা ঠান্ডা ফিল আসবে, আর তোমাদেরকে খুব ভালো করে পড়াইতে পারবো। নাহলে এত টাকা দিয়ে এসি নেওয়ার দরকার আছে? ভাইয়া আমি তো উচ্চারণে প্রথম ক্লাস করি নাই, এটা করা যাবে না। উচ্চারণে প্রথম ক্লাস না করে এটা করা হারাম। বাবা রিহান, বাবা রিহান, করা যাবে না, এটা হারাম। আগে প্রথম ক্লাস রেকর্ড দেখে নিয়ে পরে এটাও রেকর্ড দেখে নিয়ে। হ্যাঁ, যারা প্রথম ক্লাস করে নাই তারা এটা বুঝবা না, পরে আমার বদনাম করবে, কবে এটা উচ্চারণ পড়াইছে আমি কিছুই বুঝি নাই। তুই আগে প্রথম ক্লাস করতে হবে, যারা প্রথম ক্লাস করছো তারা। ঠিক আছে, চলো আমরা শুরু করি। এখন আমরা শুরু করি আমাদের ঠিক আছে, তো শুরু করো বাবা, আমরা শুরু করি। হ্যাঁ, তো গত ক্লাসে আমরা মফালার উচ্চারণ পড়ছি। আমাকে একটু বলো তো আমি কি ভুল বলছি না সঠিক বলছি? মফালার উচ্চারণ পড়ছি না? বলো, মফালার উচ্চারণ না পড়ছি? তো যদি মফালার উচ্চারণ পড়ি তাহলে আজকে আমরা বফালার উচ্চারণ পড়বো। আমাকে একটু জানাও মফালার উচ্চারণ পড়ছি কিনা। ভাই ফার্স্ট ক্লাস করবো করি নাই, যারা প্রথম ক্লাস করো নাই উচ্চারণে তারা
যদি দেখো, যদি বুঝো না, বুঝলে বুঝলে, না বুঝলে তার মানে এই না যে আমি বুঝাইতে পারতেছি না। না বুঝলে তুমি প্রথম ক্লাস করো না এই জন্য, প্রথম ক্লাসে অনেক বেসিক জিনিস, অনেক কনফিউশন ক্লিয়ার করছি যেটা তুমি এখানে বুঝবা না। সো যারা প্রথম ক্লাস করো নাই তারা এখানে যুক্ত হয়ে, মানে প্রথম ক্লাস যারা করে নাই তাদের জন্য উচিত হচ্ছে যে আজকের ক্লাসটা স্কিপ করা। ওকে, তো প্রথম ক্লাসটা তোমাদের অনেকের কাছে একটু, যারা একটু বেসিক, যাদের একটু কম, তাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, বাট আজকের ক্লাসটা আমি আরো সহজ করে ফেলছি। যেমন দেখো, এইখানে আমি ডিরেক্ট 5টা নিয়ম নিয়ে আসছি, অর্থাৎ মফলার 5টা নিয়ম, বফলার। তো এখন আজকে আমরা বফলার 5টা নিয়ম শিখবো ভাই, খুব গুরুত্বপূর্ণ। ভাই প্রথম ক্লাসের স্লাইডটা একটু দেখে নিলে হয়। আচ্ছা, প্রথম ক্লাসের স্লাইড দিয়ে দিছি। এইবার দেখো ভাইয়া, শব্দের শুরুতে, প্রথম নিয়ম, শব্দের শুরুতে বফলা থাকলে সেটার উচ্চারণ হয় না। আবার বলছি, যদি দেখো যে শব্দের শুরুতে বফলা আছে, তাহলে সেটার উচ্চারণ কখনোই হয় না। শব্দের শুরুতে বফলা থাকলে সেটার উচ্চারণ হয় না। যেমন দেখো, স্বামী, স্বামী, স্বামী মানে কি? স্বামী শব্দের একটা সমর্থক শব্দ তোমাদেরকে শিখিয়ে দিই, সেটা হচ্ছে ভাতার। তোমরা অনেকেই জানো, অনেকেই জানো না। ভাতার, ভাতার মানে কি? স্বামী। আরো অনেকগুলো আছে, হ্যাঁ, পতি, এইগুলো হচ্ছে স্বামী শব্দের সমর্থক। যাই হোক, এখানে দেখো এই যে বফলা, এই বফলার কিন্তু উচ্চারণ আছে। তুমি কি স্বামী বলো না স্বামী বলো? স্বামী। তাহলে এই যে দেখো, আদ্য, শুরুতে বফলার কোনো উচ্চারণ নাই, তাহলে এটার উচ্চারণ কি হবে? আমরা জানি দন্তস্বর সাথে তালব্য যুক্ত, বফলা যুক্ত হলে সেটা তালব্য হয়ে যায়, তাহলে কি হবে? স্বামী। আর দীর্ঘিকার রসিকার হয়ে যায়। বুঝছো? 2 নম্বর নিয়ম বলা হচ্ছে মাঝে অথবা শেষে যদি যুক্ত হয়, তাহলে যুক্ত বর্ণের দ্বিতীয় উচ্চারণ হয়। বুঝো? যদি মাঝে অথবা কিসে যুক্ত হয় বলতো? যদি দেখো যে মাঝে অথবা শেষে যুক্ত হয়, তাহলে সেটা দ্বিতীয় উচ্চারণ হয়। যেমন খেয়াল করে দেখো, বিশ্বাস, দেখো তো এখানে বফলাটা শেষে আছে না নাই? আছে। তাহলে যদি বফলা শেষে থাকে, তাহলে তুমি দেখো এখানে দ্বিতীয় উচ্চারণ হবে। এই যে দেখো, তালব্যের সাথে যুক্ত হয়েছে, এই জন্য 2টা তালব্য হবে। বিশ, দেখো এখানে থেমে যাচ্ছে, বিশ, এরপর শ্বাস, বিশ্বাস। এই শেষের দন্ত সেটা কি হয়ে যাবে? তালব্য হয়ে যাবে। তাহলে বিশ্বাস শব্দের 3টা, কয়টা বলতো? 3টা তালব্য। বিশ্বাস শব্দে কয়টা? 3টা তালব্য। আমি কি বুঝাইতে পারছি বলো? এরকম দেখো আর একটা উদাহরণ দিই। যেমন দেখো, ঐশ্বর্য, ঐশ্বর্য, তাই না? ঐশ্বর্য। এখন দেখো এই যে ঐশ্বর্য, এই বানানটা আমরা জানি, ওই থাকলে কি হবে? অরস্বই। এখন তুমি খেয়াল করে দেখো, এই যে ঐশ বানানটা কি, উচ্চারণটা কেমন? ঐশ, তারপর কি? স্বর, তারপর হচ্ছে কি? জ। এবার তুমি হর্ষ বসাও, ওই স্বর জ, শেষ, ঐশ্বর্য। এই যে দেখো, স্বয়ের দ্বিত্ব হয়েছে। দেখো এই যে বফলাটা মাঝে, এই জন্য কি হচ্ছে? স্বয়ের দ্বিত্ব হচ্ছে। বুঝছো? বফলাটা মাঝে, এই জন্য স্বয়ের দ্বিত্ব হচ্ছে। আরেকটা উদাহরণ দেখি, ধরো আমি লিখলাম বিশ্ব। এখন দেখো বফলা শেষে, এই যে আমরা বলছি যদি শেষেও যুক্ত হয় তাহলে দ্বিত্ব হবে। এখন তোমরাই বলো, এই বিশ্ব শব্দের উচ্চারণ কি হবে? আমি দেখতে চাই, বলো বিশ্ব শব্দের উচ্চারণ কি হবে? বলো বলো, বিশ্ব শব্দের উচ্চারণ কি হবে? বিশ্ব শব্দের উচ্চারণ কি হবে? বলো তো, পারো কিনা? তোমরা নিজেরাই পারবা হোপফুলি। এখন আমাকে একটু বলো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। কি হবে বলো? বিশ, তারপর কি? স। থ্যাংক ইউ। বিশ্ব, শেষ হয়ে গেল না? ওই এটা 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 এখানে বদ্যাক্ষরের কাজ করছে, এই জন্য তুমি এখানে দিবে ওই। ওই তুমি কি এটাকে টেনে নিয়ে যেতে পারবা? ও দেখো, ওকে টেনে নিয়ে যেতে পারবা। ওই এখানে তোমাকে থেমে যেতে হবে। ঠিক আছে? ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। তোমরা বুঝতে পারছো, থ্যাংক ইউ এই জন্য। ওকে, ভেরি গুড। এখন তোমরা সবই পারবা। আচ্ছা, তাহলে আরেকটা দেখো, আরেকটা করো তো। দেখো, আশ্বিন, এটা করো, এটার উচ্চারণ দেখো পারো কিনা। আশ্বিন, আশ্বিন যে প্রথম করবে তার নাম আমি সুন্দর মতো ঘোষণা করবো। দেখো, প্র্যাকটিস করতে করতে কিন্তু অনেক জিনিস শিখে যাবে। বলো আশ্বিন, এটা কি হবে? আশ্বিন বলো। ভেরি গুড, ভেরি গুড। সবার আগে উত্তর করেছি মিমি, মিমি। তাহলে মিমি লিখছে কি দেখো, ভেরি গুড। ওকে, থ্যাংক ইউ। অনেকে উত্তর করতেছ। আশ থেমে যাবা, শিন, আশ্বিন। বস, তোমরা তো একটা বস হয়ে যাচ্ছ রে। হ্যাঁ, এরপর দেখো, যুক্ত ব্যঞ্জনের সঙ্গে বফলার উচ্চারণ হয় না। অর্থাৎ যদি কখনো যদি দেখো যে যুক্ত ব্যঞ্জন, কোনটা যদি দেখো যুক্ত ব্যঞ্জন, অলরেডি একটা যুক্ত ব্যঞ্জনের সাথে যদি বফলা যুক্ত হয়, তাহলে সেটা কোনো উচ্চারণ হয় না। এগুলো সেম মফলার নিয়ম। মফলার নিয়ম যেটা, বফলার, আমি কিন্তু এই জন্য বলছি বফলার নিয়ম যেরকম, মফলার নিয়ম ও একই রকম। যেমন খেয়াল করো, আমরা একটা শব্দ লিখি, শব্দটা হচ্ছে উচ্ছ্বাস। এখন দেখো এই উচ্ছ্বাসে দেখো তো 2টা চ, এটা কিন্তু অলরেডি যুক্ত ব্যঞ্জন। 2টা, একটা চ আর একটা ছ। এই চ, ছয়ের সাথে এই যে বফলা, এইটা কিন্তু যুক্ত ব্যঞ্জনের সাথে যুক্ত হয়েছে। এখন দেখো, উচ্ছ্বাসে কি বফলার উচ্চারণ আছে? নাই। তাহলে নর্মালি এটার উচ্চারণ যেরকম, উচ্ছ, তারপর কি? ছাস, শেষ।
উচ্ছ্বাস করে ফেললা, মানে যেরকম আছে ওরকমই করলাম। আচ্ছা এইবার তোমরা এইটার উচ্চারণ লিখো তো, উজ্জ্বল। দেখো এই যে দুইটা ঝয়ের সাথে বফালা, এটা কিন্তু বানানেও আসে। তাহলে এখানে উজ্জ্বল এটার উচ্চারণ করো, দেখি কে প্রথম উচ্চারণ করতে পারে। বলো। এই যে একজন বলছো কুজ্জটিকা, ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। সবার আগে এখানে দেখা যাচ্ছে যে ঋতু সরকার। তাহলে দেখো কি হবে, উজ, থেমে যাচ্ছ, উজ, এরপর কি ঝল, উজ ঝল। আচ্ছা এইবার দেখো 4 নম্বর নিয়মে কি বলছে, ব অথবা ময়ের সঙ্গে যদি বফালা যুক্ত হয় তাহলে সেই মফালা উচ্চারিত হবে। যেমন খেয়াল করো, আমি একটা শব্দ লিখলাম আব্বা, কি আব্বা, দেখো তো এই আব্বা শব্দে বফালাটা কার সাথে যুক্ত হয়েছে, বয়ের সাথে। এখন বলছে যদি বয়ের সাথে বফালা যুক্ত হয় তাহলে সেটা উচ্চারণ হবে। এখন খুব সিম্পল, দেখো আব্বা শব্দে আব বা, দেখছো বফালার উচ্চারণ আছে। আবার যদি ময়ের সঙ্গেও যদি যুক্ত হয়, যেমন আমি একটা বানান লিখলাম আম্বার, আম্বার। এখন দেখো এই যে আম বার, অর্থাৎ বয়ের সাথে ময়ের সাথে যদি মফালা যুক্ত হয় তাহলে সেই মফালার কি থাকে, সেই বফালার উচ্চারণ থাকে। খুব সহজ। এরপর বলছে শব্দের মধ্যে দ ব, দয়ের সাথে যদি বফালা যুক্ত হয় তাহলে সেই বফালার উচ্চারণ থাকে। যেমন খেয়াল করে দেখো আমি লিখলাম উদ্বেগ, এই যে দেখো এখানে বফালার উচ্চারণ আছে। এখন তুমি উচ্চারণ লিখো উদ, এরপর হচ্ছে কি বেগ, উদ্বেগ, শেষ। এরকম অনেক বানান, উদ্বিগ্ন, ঠিক আছে। তাহলে এইবার বলো বফালার 5টা উচ্চারণ নিয়ম, যদি পরীক্ষা প্রশ্ন আসে বফালার 5টা উচ্চারণের নিয়ম লিখো, তাহলে পারবা কিনা। এবং এই নিয়মটা কি বলতো, একদম সহজ, ইজি নিয়ম না, ইজি ফরম্যাট ছিল না। তাহলে এইবার বলো, আমি কি বুঝাইতে পারছি, বলো বলো। জ থাকলে জ হয় না, না জ থাকলে বর্গীয় জ, উল্টা বলছো, জ থাকলে বর্গীয় জ, আর বর্গীয় জ থাকলে তো সেটা বর্গীয় জই হবে, বুঝছো। শেষ, খেলা এখানেই শেষ। ওকে, ভেরি গুড, ভেরি গুড। খালি জানো তোমাদেরকে আজকে পড়ানোর জন্য আমি আজকে বাড়ি যাইনি, আমার গ্রামের বাড়িতে কালকে মিলাদ পড়াইবে। আজকে আমার ফুফুরা, আমার বোনেরা, আত্মীয় স্বজন সবাই আজকে বাড়ি। আমি টু বি অনেস্ট, আমি আজকে তোমাদের ক্লাসটা অফ রাখতাম। তো সকালবেলা আমি ক্লাসটা অফ রাখবো, পোজ দিব, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে আমি ক্লাসটা অফ না করি, মানে ক্লাসটা অফ না করি। এতগুলো ক্লাস আমি কষ্ট করে নিলাম, কখনো আমি একটা শিডিউলে ব্রেক করি নাই, আজকে আমি ক্লাসটা না নিই। আজকে আমাকে সেই সন্ধ্যার পর থেকে কল করতেছে আমি কখন আসবো, আমি কখন আসবো। কিন্তু আমি আজকে তোমাদের ক্লাস নিয়ে, অর্থাৎ আজকে তোমাদের ক্লাস নিয়ে এখন হচ্ছে হয়তোবা বের হবো, এখন বের হবো। এখন যদি ইনক্রেস নাও বের হতে পারে তাহলে সেই দিকে যাবো। তো বুঝতে পারছো, জাস্ট তোমাদের এই একটা ক্লাসের জন্য আমি সারাদিন আজকে আমার বাসাতে আছি, ঢাকাতে আছি, নাহলে আমি অনেক আগেই চলে যেতাম। সেখানে আমার আত্মীয় স্বজন সবাই আছে, কিন্তু আমি শুধুমাত্র তোমাদের ক্লাসের জন্য এখানে আছি, বুঝতে পেরেছো। ওকে ভাই, আপনার গ্রামের বাড়ি কোথায়, কেন এত কিছু বলবো না, এগুলো সিক্রেট থাক, ঠিক আছে। ওকে, দাঁড়া, এরে ভাই দাঁড়াতে তো প্রথমে বফালা তো প্রথমে বসছে, এই জন্য বফালার উচ্চারণ নাই, বুঝছো। আম্বার এটা সাধারণত নাম হয় আর কি, আরবি শব্দ, এটা মানুষের নাম হয়। ভাই স স কখন কোনটা বসবে এটা প্রথম ক্লাসে ক্লিয়ার করছি, এবং বারবার বারবার যখন আসতেছে তখন প্র্যাকটিস করার সময় এগুলো বলে দিচ্ছি, ঠিক আছে। ওকে ওকে, একজন বলছে বিয়ের কর না, তোমরা চাইলে ঈদে হচ্ছে পাঞ্জাবি দিতে পারো, সমস্যা নাই, আমি কিছু মনে করব না। ঈদে আমি দেখেছি যে যারা পাঞ্জাবি গিফট করে তাদের ইয়ে অনেক ভালো হয়, মানে রেজাল্ট অনেক ভালো হয়। আমি বলছি না যে তোমাদের রেজাল্ট খারাপ হবে, তোমাদেরও ভালো হবে, পাঞ্জাবি গিফট করলে হয়তো ভালো হওয়ার পসিবিলিটিটা একটু বেশি আর কি। যাই হোক, পাঞ্জাবি দিতে হবে না, আমার পাঞ্জাবির সাইজ 42, হ্যাঁ, একটু ব্লু, নেভি ব্লু, হ্যাঁ, অ্যাশ কালার, এগুলো আমার পছন্দ, এমনি বললাম আর কি তোমাদেরকে। ওকে ফাইন, এবার চলো আমরা আমরা এই উচ্চারণগুলো একটু ট্রাই করি, হ্যাঁ, এই উচ্চারণগুলো আমরা একটু ট্রাই করি। তো দেখো এই উচ্চারণগুলো একটু ট্রাই করো নিজেদের মতো, যদিও অনেকগুলো আমি সলভ করে দিছি, বাট তোমরা পারবা। বলো বলো, দ্রুত দ্রুত করো। দেখো তোমরা পারবা, আমি জানি। ভেরি গুড, উত্তর করেছে স্বর্ণা ইসলাম, এরপর হচ্ছে সোমা ইসলাম,
রেজা উত্তর করেছে। ওকে ওকে ওকে, ট্রাই করো, ট্রাই করলে পারবা, আমি জানি, আই নো তোমরা পারবা। ওকে দেখো, স্বদেশ বফলার উচ্চারণ নাই, আমরা জানি আদ্য বফলার উচ্চারণ নাই, তাহলে স্বয়ের সাথে বফলা যুক্ত হলে আমরা আগেই বলছি কি তালব্য হবে, তাহলে তালব্য স্বদেশ শেষ। তাহলে এরকম ভাবে সাপদ স্বদেশ, এখানে একটা হস হবে, হ্যাঁ, সা পদ হস, ঠিক আছে। ধ্বনি দেখো, খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো, ধ্বনি এই যে দেখো ইকার আছে, আমরা কিন্তু আগের ক্লাসে পড়ছি যে ইকার কার থাকলে ওকার হয়, তাহলে কি হবে ধ্বনি, বুঝছো। বিশ্বাস, এটা তো আমরা সলভ করছি, ঐশ্বর্য এটা আমরা সলভ করছি। নিরুদ্বেগ দেখো, নি, একটু ভালো করে খেয়াল করো, নি রুদ, তারপর কি বেগ শেষ। এবার বলো কার কয়টা হয়েছে, দুইটা তো আমরা আগেই করছি, তারপর হচ্ছে বাকি আছে এখানে 1 2 3 4 5 6, এই 6টার ভিতরে কার কয়টা হয়েছে বলো তো। দুইটা তো সবাই পারো, এটা কমন পড়ছে তাই না, এটা কমন পড়ছে আর কি তোমাদের। কার কয়টা হয়েছে বলো। ওকে, এরপর আসো আরো কিছু বানান। নিরুদ্বেগ এটা আমরা সলভ করছি, এটা ছাড়া বাকি এইগুলো সলভ করো। একটা হচ্ছে উদ্বেগ, সম্বল, সব্বাই, প্রতিবিম্ব, উচ্ছ্বাস, উচ্ছ্বাস এটা আমরা সলভ করছি। তারপর হচ্ছে উজ্জ্বল, এটা আমরা সলভ করছি। তারপর সান্ত্বনা, এটা সলভ করি না। তত্ত্ব, এগুলো একটু সলভ করে দেখো, দেখো পারো কিনা। ধনী আবার বলেন, ভাইয়া তুমি এই তিথি বলো তো, তুমি কি আগের ক্লাসটা কি জানি এর নাম, তীর্থা বিশ্বাস, তুমি কি প্রথম ক্লাসটা করছো বলো। তীর্থা বিশ্বাস তুমি প্রথম ক্লাস করো নাই, আমাকে একটু বলো, তবু আমি দেখি যে তুমি প্রথম ক্লাসটা করছো কিনা, আমাকে একটু বলো, আমাকে একটু বলো, আমি তোমার কমেন্টটা দেখতে চাই, কারণ তুমি যে প্রশ্ন করছো এই প্রশ্ন হচ্ছে তুমি প্রথম ক্লাস করো নাই, এটাই ইন্ডিকেট করতেছে। ওকে, উদ্বেগ হস দিতে হবে, মার্জিয়া নূর হস দিতে হবে, মার্জিয়া নূর হস দিতে হবে, হ্যাঁ। আচ্ছা তাহলে দেখো, উদ তারপর কি বেগ শেষ, বুঝছো। এখন শয়ের সাথে দেখো, একটু ভালো করে খেয়াল করে দেখো, খেয়াল করো, দেখছো। ওকে ওকে, আচ্ছা এইবার বলো সম্বল এটা কি হবে বলো তো, পারো কিনা। সম্বল এটার উচ্চারণ কে পারবা, এটার উচ্চারণ আমি দেখতেছি ভুল হচ্ছে, এটার উচ্চারণ করো সম্বল, দ্রুত কি হবে, সম্বল। ভেরি গুড, এটা পারতেছো অনেকে। দেখো এখানে তালব্য সম, এরপর হচ্ছে কি বল, যেভাবে আছে জাস্ট ওইভাবে। বফলা যেহেতু আছে বুঝতে পারতেছো, এখানে স্বাভাবিকভাবে দন্তস, কখন দন্তস হয় সেটা আমরা দেখছি, র রফালা এরকম কিছু বর্ণ আমরা দেখছি, কাজে এখানে কি হবে তালব্য হবে, সো কনফিউশনের কোনো সুযোগ নাই। এরপর আসো সব্বাই, এবার বলো এই সব্বাই, এই যে এটা যদি পারো তাহলে সব্বাই এটাও পারবা, বলো সব্বাই এটা কি হবে, সব্বাই এটা কি হবে বলো, সব্বাই কি হবে, এটা পারবা, তাহলে কি হবে তালব্য এখানে যুক্ত ব্যঞ্জন যেভাবে আছে সব্বাই, এটাই ঠিক আছে, জাস্ট এভাবে এটার উচ্চারণ হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পারছো। আচ্ছা ক্লিয়ার। অথবা যদি এভাবেও যদি লেখো যে সব বাই, প্রবলেম নেই। আচ্ছা এবার বলো প্রতিবিম্ব এটা কি হবে, প্রতিবিম্ব খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রতিবিম্ব এটা একটু বুঝো ভালো করে, এখানে আমি বলছি না, এই যে দেখো কার আছে না, কার থাকলে কি হবে ওকার হবে, তাহলে কি হবে প্রতি, দেখো প্রতি, দেখো প্রতিবিম্ব, প্রতিবিম্ব, বুঝছো এটা কিভাবে হয়েছে বুঝছো, মানে জাস্ট ওই যে ওকার যে খেলা এটাই তোমাকে এখানে মনে রাখতে হবে। প্রতি, এই যে কার আছে, এই কার থাকার কারণে প্রথম বর্ণের সাথে ওকার যুক্ত হয়েছে। উচ্ছ্বাস, উজ্জ্বল এগুলো পারবা, উজ্জ্বল এটা আমরা সলভ করছি। সান্ত্বনা এটা কি হবে, শান্তনা, সান্ত্বনা, বুঝছো। সান্ত্বনা এটা কি বুঝতে পারছো, সান্ত্বনা কিভাবে হয়েছে, সান্ত্বনা। এখন প্রশ্ন হচ্ছে ভাই তয় সাথে ওকার কেন হলো, ভাই তয় সাথে ওকার হবে না কেন, সান্ত্বনা না, উচ্চারণকারী সান্ত্বনা না সান্ত্বনা, সান্ত্বনা তার মানে তয়ের সাথে ওকার উচ্চারণ, বাকি আছে কি তত্ত্ব, এটা খুব সিম্পল, তৎ তয়কাত্ব, তত্ত্ব, ঠিক আছে, তৎ তয়কাত্ব তত্ত্ব। এবার বলো বুঝছো কিনা। আমি আজকের ক্লাসের শেষে কিন্তু তোমাদেরকে বোর্ড প্রশ্ন সলভ করাবো। মারিয়া আক্তার, সান্ত্বনা ঠিক আছে, কিন্তু হস দিতে হবে, উচ্চারণ হস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার বলো বফলার উচ্চারণের নিয়ম থেকে যেভাবে প্রশ্ন আসুক,
অর্থাৎ একটা হচ্ছে বফলার উচ্চারণের নিয়ম লেখো, পারবা। এবার যদি বফলার উচ্চারণ থেকে যদি এরকম তোমাকে এরকম প্রশ্ন বলো তাহলে সেটা পারবা। হ্যাঁ অবশ্যই হবে, হস হবে অবশ্যই। তুমি যদি যুক্তবর্ণ ছাড়া যদি তুমি যদি এভাবে যদি ভেঙে লিখতে চাও সব ভাই হস হয়ে যাবে, সমস্যা নেই। ভেরি গুড, থ্যাংক ইউ। বাকি আমরা একটা নিয়ম শিখবো, অর্থাৎ 4টা প্রশ্ন তোমাদেরকে বলছি, বাকি আছে একারের নিয়ম। এখন একারের নিয়মটা আমি তোমাকে খুব সহজেই বলি, শুনো। একারের উচ্চারণ 2 ধরনের হয়। একারে যেমন স্বরের উচ্চারণ 2 ধরনের হয়, একটা হচ্ছে স্বরের মতো আর একটা হচ্ছে ও এর মতো, তাই না? তেমনি ভাবে এ এর উচ্চারণ 2 রকম হয়, একটা হচ্ছে এ এর মতো উচ্চারিত হয় আর একটা হচ্ছে এ জফলা আকার এটার মতো উচ্চারিত হয়। জফলা আকার এটার মতো উচ্চারিত হয়, ঠিক আছে? যেমন খেয়াল করে দেখো, ধরো বেশি, এই বেশি এটার উচ্চারণ এইভাবেই হবে, বেশি, তাই না? যেভাবে আছে এটা এভাবেই হবে। তাহলে এইটার উচ্চারণ যা, এটার বানানো তা। কিন্তু দেখো আমি লিখলাম যে তেলাপোকা, তেলাপোকা। এখন এই তেলাপোকা এটার উচ্চারণ কি হবে? তেলাপোকা উচ্চারণটা কি তেলাপোকা না তেলাপোকা? বলো, তেলাপোকা। তাহলে দেখো এই যে এখানে এইটার উচ্চারণ হবে কি? তেলাপোকা, দেখছো? তাহলে এইখানে তুমি যদি খেয়াল করে দেখো, এই জফলার উচ্চারণটা, এই এর উচ্চারণটা জফলা আকার হয়েছে। তার মানে তুমি খেয়াল করে দেখো, যখন এরকম পরিবর্তন হয়ে যায়, এর উচ্চারণ কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। আরেকটা হচ্ছে এর উচ্চারণ স্বাভাবিক থাকে। এখন ভাইয়া খুব গুরুত্বপূর্ণ বিষয়, এখন যে জিনিসটা বলবো খুব ভালো করে খেয়াল করবা। এখন দেখো, এখন যে জিনিসটা বলবো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন তুমি খেয়াল করে দেখো, এই যে এখানে আমরা প্রথম ক্লাসে পড়ছি, যারা প্রথম ক্লাস বুঝছো তারা জানো, যদি দেখো স্বরের উচ্চারণ স্বরের মতো থাকে, অর্থাৎ স্বাভাবিক থাকে, তাহলে সেটা হচ্ছে বিবৃত উচ্চারণ। কথা কি বুঝতে পারছো? এখন এর উচ্চারণ, আমি কিন্তু এটাই বলছি যে দুইটা উল্টা। এর উচ্চারণ যখন স্বাভাবিক হবে, অর্থাৎ এর উচ্চারণ যখন এই হবে, তখন সেটাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে কি? সংবৃত। বুঝছো? তাহলে দেখো, স্বরের উচ্চারণ স্বাভাবিক হলে বিবৃত, কিন্তু এর উচ্চারণ স্বাভাবিক হলে কিন্তু বিবৃত না, সেটা কি? সেটা হচ্ছে সংবৃত। এখন এর উচ্চারণ যখন জফলা আকার হবে বাবা, তখন সেটা কি হবে? এবার বলো, সেটা কি সংবৃত হবে? নেভার। সেটা কি হবে? সেটা হবে বিবৃত। তাহলে এর উচ্চারণ বিকৃত হলে বা পরিবর্তন হলে সেটা হচ্ছে বিবৃত, আর স্বরের উচ্চারণ বিকৃত হলে সেটা হচ্ছে সংবৃত। জাস্ট একটা আরেকটার উল্টা। কি বলছি বলো? একটা আরেকটার উল্টা। এই কনসেপ্টটা কি বুঝতে পারছো বলো তো? বুঝছো? ওকে ফাইন। এটা আরো আসবে আমাদের ইয়েতে, জাস্ট কনসেপ্ট বোঝার জন্য আমি এই জিনিসটা বললাম। এখন মনে রাখবা, যদি কখনো দেখো এর পর যদি কখনো কার থাকে, কি থাকে? কার থাকে, তাহলে সেই এর উচ্চারণ এই হবে। এটা হচ্ছে নিয়ম নাম্বার 1, 1 নাম্বার নিয়ম। যেমন দেখো বেশি, আচ্ছা বলো তো বেশির উচ্চারণ কি হবে? এই যে একার আছে, তার মানে বেশির উচ্চারণ বেশিই হবে। এবার তোমরা বলো দেশি, এটার উচ্চারণ কি হবে? বলো দেশি, এটার উচ্চারণ কি হবে? আচ্ছা ভাই এইটার উচ্চারণ, ভাই সংবিত বিবৃত আমি আরেকবার বুঝাবো, আগে এটা বুঝো, আগে কনসেপ্টটা ভালো করে বুঝো। তাহলে দেশির উচ্চারণ কি হবে? বুঝতে পারতেছো? দেশি। 1 নাম্বার নিয়ম শেষ। নিয়ম নাম্বার 2, একাক্ষর সর্বনাম, একাক্ষর সর্বনাম, একাক্ষর সর্বনামে একারের মানে এটা একের কোনো পরিবর্তন হয় না। একাক্ষর সর্বনামে একারটা একারই থেকে যায়। এখন একাক্ষর সর্বনাম কি? একাক্ষর সর্বনাম কি বলো? একাক্ষর সর্বনাম হচ্ছে ওই যে আমরা বলি, যেমন সে, সে তো কি নিঃসন্দেহে এটা একটা সর্বনাম। কেমন সর্বনাম? একাক্ষর, একটা অক্ষর। যেমন দেখো সে, তাহলে সেই উচ্চারণ কি হবে? সেই হবে। একাক্ষর সর্বনাম, এটা কখনো পরিবর্তন হবে না। যে, যের উচ্চারণ কি হবে? যেই হবে। তাহলে এবার তোমরা বলো তো কে, এটার উচ্চারণ কি হবে? দেখো এগুলো সবগুলো নামের পরিবর্তে বসে, এই জন্য এগুলো হচ্ছে সর্বনাম। তাহলে বলো তো কে, এটার উচ্চারণ কি হবে? বুঝছো? তেলাপোকাতেও তো ওকার আছে, এটা আসতেছে, এই নিয়মটা আসতেছে। ভেরি গুড। তাহলে কে এর উচ্চারণ কেই হবে। কে এর উচ্চারণ কি হবে? কেই হবে। আচ্ছা বলো তো এই দুটা নিয়ম কি বুঝতে পারছো? তাহলে আমি একটু সামনে আগে। এখন ভাইয়া দেখো, তুমি যদি নিয়ম যদি নাও জানো, এই যে বেশি, বেশির উচ্চারণ কি কখনো তুমি বাসি করতে পারবা? এটা কি সম্ভব না? তাহলে বুঝতেই পারতেছো যে এটা ঠিক আছে। দেশি, এখন দেশির উচ্চারণ কি তুমি জীবনেও কি দাসী করতে পারবা? জফলা আকার দিলে উচ্চারণ কি হবে? দাসী হবে। ভেরি গুড ভাই। বিবৃতিটা আবার বলেন, তোর বারবার বলতেছি না নাইমা জামান, বলছি আবার বুঝামু, আগে যেটা বুঝাই দিয়েছি এটা বুঝ। আচ্ছা ফাইন, তাহলে এখানে আমরা এই নিয়মটা বুঝলাম। এইবার আসো, এবার পরবর্তী যে নিয়ম, 3 নাম্বার নিয়ম খেয়াল করো। যদি কখনো একারের পর যদি কখনো অনুসার কিংবা উ
কিংবা উ ঘ এই বর্ণগুলো যদি থাকে তাহলে সেই একারটা পরিবর্তন হয়ে জফলা আকার হয়ে যাবে। কথা কি বুঝছো? খুব বাংলা কথা, খুব সহজ কথা। এটা বোঝার জন্য একদম ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট লাগবে না, 6-7 এর স্টুডেন্ট এগুলো বুঝতে পারবে। একটা উদাহরণ দিই, আমি লিখলাম ট্যাংরা। দেখো ট্যাংরা। এখন ভাই দেখো তো এই যে একার, এই একারের পর উ আছে না? আছে। তাহলে এই একারটা জফলা আকার হবে, তাহলে উচ্চারণ হবে কি? ট্যাংরা। দেখছো উচ্চারণ কি হবে? ট্যাংরা। শেষ। খুবই সিম্পল, খুবই সিম্পল, খুবই সিম্পল। কথা কি বুঝছো? দেখো খেয়াল করে দেখো, এই যে দেখো এখানে এই যে দেখো ব্যাং, এই যে দেখো একার আছে, এই জন্য উচ্চারণে জফলা আকার হয়ে গেছে। এই যে একারের পর উ, ব্যাংছা, ট্যাংরা, ল্যাংরা। দেখো তো এই যে একার আছে ল্যাংরা, একার, একার পর কি অনুসার আছে, সেই জন্য এটার উচ্চারণ কি হবে? ল্যাংরা। আমরা জানি অনুসার থাকলে উ হয়, ল্যাংরা। শেষ। এরকম ভাবে ন্যাংটা, তাহলে ন্যাংটা দেখো একার আছে এরপর অনুসার আছে, তাহলে কি হবে? ন্যাংটা। শেষ। বুঝছো 3 নাম্বার নিয়মটা কি বুঝছো বলো তো বাবা? যদিও এখানে 2টা নিয়ম আমি একসাথে পড়াই দিছি, একারের পর কার থাকলে বা এই বর্ণগুলো থাকলে, এটা আমি 2টা নিয়ম একসাথে পড়াই দিছি। এটা 3 নাম্বার নিয়ম। আবার বলতেছি, আবার রিপিট করতেছি, যদি আদ্য অ মানে আদ্য শুরুতে একার থাকে এবং সেই একার পর যদি অনুসার থাকে, উ থাকে কিংবা উ ঘ থাকে, তাহলে সেই একারটা পরিবর্তন হয়ে কি হয় বলো? সেই একারটা পরিবর্তন হয়ে জফলা আকার হয়ে যায়। জফলা আকার হয়ে যায়। যেমন খেয়াল করে দেখো, আমি লিখলাম ল্যাংড়া। এখন দেখো এই ল্যাংড়াতে দেখো এই যে প্রথমে একার আছে, একার পর দেখো অনুসার আছে, তাহলে আমরা বলছি অনুসার থাকলে এটা জফলা আকার হবে, তাহলে এই ল্যাংড়া এটার উচ্চারণ কি হবে? ল্যাংড়া। বুঝছো? তোমাদেরকে বলে রাখি, আধুনিক বাংলা অভিধানে কিন্তু ওই জায়গায় তারা কিন্তু অনুসারী রেখেছে। হ্যাঁ, জিনিসটা কিন্তু একই। এগুলো খুব চমৎকার জিনিস। এইবার বলো বুঝছো কিনা? এইবার বলো তো বুঝছো কিনা? বুঝছো? ওকে ফাইন। এরপর আসো বাকি 2টা নিয়ম পড়ি। এরপর বলছে, এরপরের নিয়মটা খুব ইন্টারেস্টিং, একটু ভালো করে বুঝো। ওকে ওকে, হ্যাঁ বুঝতে পারছি। ওকে 4 নাম্বার নিয়ম। একটু গুরুত্ব দাও ভাই, একটু গুরুত্ব দাও প্লিজ, প্লিজ একটু গুরুত্ব দাও। এই নিয়মটা একটু ভালো করে বুঝো। আগে তোমাকে একটু ধাতু চিনতে হবে। ধাতু হচ্ছে যেগুলো আমরা তুই তুকারি করে বলি। তুই কর, তুই দেখ, তুই খা, তুই যা, তুই মর, তুই ধর, তুই ভর, তুই কর, এগুলো হচ্ছে কি? তুই পর। এগুলো হচ্ছে ধাতু। এখন একার যুক্ত কিছু কিছু ধাতু আছে, আমি তোমাদেরকে একটু বলি। দেখ, এটা ধাতু না, তুই দেখ এটা ধাতু। ধাতু হচ্ছে ক্রিয়াপদের রুট অংশ। আমি বললাম একার যুক্ত, কেবল একার যুক্ত ধাতু। আমি বললাম যে তুই খ্যাপ, তাই না? তুই খ্যাপ মানে তুই খেপে যা, রেগে যা, ঠিক আছে? আমি বললাম যে তুই ঠেল, একার যুক্ত। তো বলছে যে একার যুক্ত ধাতুগুলোর সাথে যদি কখনো আকার যুক্ত হয়, কি যুক্ত হয় বলতো? আকার। তাহলে আকার যুক্ত হলে এই যে একারটা আছে, আকার যুক্ত হলে এই একারটা জফলা আকার হয়ে যায়। খুব সিম্পল। তাহলে তুমি খেয়াল করে দেখো, ঠেল, দেখো তো একার যুক্ত, এটাকে আমি যদি আকার যুক্ত করে দিই তাহলে আবার ঠেলা। তাহলে ঠেলার উচ্চারণে এই একারটা হয়ে যাবে জফলা আকার, তাহলে ঠেলা। শেষ। সিম্পল। তাহলে এইবার তোমরা বলো, দেখা এটার উচ্চারণ কি হবে বলো তো? বুঝে উত্তর করো। ধাতু কি? ধাতু হচ্ছে ক্রিয়াপদের রুট অংশ। যেমন দেখছি ক্রিয়াপদের মূল অংশ হচ্ছে দেখ, করছি ক্রিয়াপদের মূল অংশ হচ্ছে কর। ভেরি গুড। তাহলে দেখো এই যে একার আছে, এই একার থাকার পর আকার যুক্ত করছি, এই জন্য এটা হয়ে যাবে জফলা আকার। দেখা। তাহলে এবার বলো খেপা, এটা কি হবে বলো? তাহলে কি বলো 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 কি? তাহলে এটা কি হবে? খেপা। ওকে, খেপা। হ্যাঁ, যদি এগুলো স্লাইডে লেখা ছিল, বাট আমি তোমাদেরকে লিখে লিখে বুঝাচ্ছি। 4 নাম্বার নিয়ম শেষ। আচ্ছা এইবার আসো খেয়াল করো। এবার বলছে 5 নাম্বার নিয়ম। 5 নাম্বার নিয়মে বলছে যে যদি কখনো তুমি দেখো যে একার যুক্ত শব্দে কিংবা এরকম শব্দে যদি কখনো স্বরেয় যুক্ত হয়, তাহলে সেটার উচ্চারণ অয় জফলা আকার হয় কিংবা জফলা আকার হয়। আর কি, সহজ কথা বললে একই জিনিস। এখন খেয়াল করে দেখো, আমি একটা শব্দ লিখলাম, শব্দ হচ্ছে এমন। আচ্ছা আমি কিন্তু প্রথম ক্লাসে বলছি, তো যারা প্রথম ক্লাস করে না এই জন্য আমি বলছি যে তোমরা কিন্তু আচ্ছা বলো তো বাবা, এই নিয়মটাকে বুঝতে পারছো? এটা কি কঠিন নিয়ম বলো? এটা কি কঠিন নিয়ম? কি রে ভাই কোমর ধরছে কেন, দাঁড়াইতে পারতেছি না?
বয়স হয়ে গেছে রে, বুঝছো, খুব বয়স হয়েছে, দিন দিন বয়স হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা কি বুঝছো বলো? ওকে, ভেরি গুড। এইবার আসো, খেয়াল করো, এবার এই নিয়মটাতে যাই। হ্যাঁ, এই নিয়মটাতে কি বলছি বলো? এই নিয়মটাতে বলছি যে এ অথবা একারের পর যদি সরেয় থাকে, সরেয় যদি থাকে তাহলে সেটা জফলা আকার হয়। খুব সিম্পল। এখন ভাই দেখো, আমরা প্রথম ক্লাসে বলছি যে ময়ের সাথে, প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে একটা সরেয় উজ্জ থাকে, কথা এটা বলছি না? বলছি। তাহলে আমরা জানি যে ম যখন উচ্চারণ করি তখন ম যোগ অ, ম। তাহলে এই যে দেখো এখানে একটা সরেয় উজ্জ আছে না নাই? এমন, দেখো ময়ের সাথে একটা সরেয় উজ্জ আছে, তাহলে যদি সরেয় উজ্জ থাকে তাহলে এটা হবে জফলা আকার। তাহলে এমনের উচ্চারণ যদি জফলা আকার হয় তাহলে হবে এমন। এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা কি লিখছেন? এটা কি হয়? তো শব্দের প্রথমে যখন জফলা আকার হয় সেটাকে আমরা সরেয় জফলা আকার মদুর্ধনে এমন লিখতে পারি, শেষ। তাহলে একই রকম এখন যদি লিখি এখন, তাহলে ক্ষয়ের সাথে একটা সরেয় উজ্জ আছে। এবার বাবা তোমরা বলো এটার উচ্চারণ কি হবে? বলো। ওইখানে একটা হর্ষ হবে, যেহেতু বদ্যাক্ষর একটা হর্ষ হবে। হ্যাঁ, বুঝছো? তাহলে দেখো এই যে এখনের উচ্চারণ, এখন এখানে মনে রাখবা ক্ষয়ের সাথে কিন্তু এখানে একটা ওকার উচ্চারিত হবে। এখানে ময়ের সাথে, আমি দুঃখিত, আমি ওকারটা লিখি নাই, দুঃখিত। এমন, এমন, হ্যাঁ, উচ্চারণটা ময়ের সাথে ওকার উচ্চারিত। হ্যাঁ, আচ্ছা, এবার খেয়াল করো এই যে কেমন, এই যে ময়ের সাথে ওকার উচ্চারিত হয়। একা, এটার উচ্চারণ খুব ইম্পর্টেন্ট। একা, বেটা, দেখো বেটা, তাই না? তো খেয়াল করে দেখো বেটা, এই যে দেখো বেটা। হ্যাঁ, শেষ হয়ে গেল। এরকম ভাবে বাকি সবগুলো হয়েছে। এবার বলো যদি একারের উচ্চারণের নিয়ম আসে তাহলে পারবা কিনা? একারের যদি উচ্চারণ নিয়ম আসে তাহলে কি তোমরা কি পারবা বলো? খ্যাপা হবে না? অবশ্যই হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, খ্যাপা খ্যাপা খ্যাপা, আমরা জানি যে ক্ষীয় থাকলে খ হবে, এই জন্য কি হবে? খ্যাপা। ও ও ও মেবি সেটাই বলছে। আচ্ছা, এইবার বলো বুঝছো কিনা? বুঝছো? তোমরা কি বুঝছো? তোমরা কি বুঝছো? হ্যাঁ, খ্যাপা, ঠিক আছে। ওকে 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 ওকে, ফাইন। আচ্ছা, এইবার আসো তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখে, এটা এবার আমি আবার রিপিট করে দিচ্ছি। দেখো, যদি কখনো এর মতো উচ্চারিত হয় তাহলে সেই উচ্চারণটাকে, আবার বলছি, যদি কখনো এর মতো উচ্চারণ হয় তাহলে সেই উচ্চারণটাকে আমরা বলবো সংবৃত। কি বলবো? সংবৃত। যেমন খেয়াল করে দেখো, যেমন দেখো বেশি, এটা সংবৃত উচ্চারণ, কারণ এখানে একারটা একারের মতো উচ্চারিত হচ্ছে। কিন্তু যদি কখনো দেখো একারটা জফলা আকারের মতো উচ্চারিত হয় তাহলে সেই উচ্চারণটাকে আমরা বলবো বিবৃত। যেমন খেয়াল করে দেখো এই যে এখন, এখন দেখো এখন উচ্চারণ পরিবর্তন হয়ে গেছে কি এখন, ঠিক আছে? যেমন দেখো এই যে খ্যাপা, তাহলে এই খ্যাপা, এটার উচ্চারণ পরিবর্তন হয়ে কি হয়েছে? ক্ষয়কার, ক্ষয় জফলা আকার, পয়কার পা, খেপা। বুঝছো? তাহলে এই যে এটা হচ্ছে পরিবর্তন হলে সেটা হচ্ছে বিবৃত, আর স্বাভাবিক থাকলে সেটা হচ্ছে সংবৃত। এটাই বলছি। এবার বলো বুঝছো কিনা? হ্যাঁ, খ্যাপা, আমরা ওই যে বলছি যে ক্ষীয় থাকলে খ হবে, তাহলে এটা কি হবে? খ্যাপা। এই যে এখানে লিখে দিলাম খ্যাপা। খ্যাপাটা একটু কারেকশন করে নিও। ওকে, আমি কি বুঝাইতে পারছি বলো? সিম্পল। এইবার আসো একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে একটু দেখাই, যেটা না জানলে পরীক্ষাতে প্রশ্ন ঝামেলা হবে। জফলার নিয়ম। তো দেখো, খেয়াল করে দেখো, সাধারণত কিছু কিছু শব্দে, আবার বলছি, জফলা যখন থাকবে, জফলা যখন তুমি দেখবা, এইটা একটু ভালো করে বুঝো ভাইয়া। দেখো, জফলা যখন থাকবে, জফলা থাকলে কিছু কিছু শব্দে, অধিকাংশ শব্দে জফলা থাকলে জফলা আকার হয়। কি হয় বলো? উচ্চারণে জফলা আকার হয়। যেমন খেয়াল করে দেখো ব্যক্ত, এই যে দেখো ব্যক্ত, উচ্চারণে এই ব্যর্থ, কিংবা আমি লিখলাম ব্যর্থ, উচ্চারণে কিন্তু জফলার সাথে আকার নাই। তাহলে এই ধরনের বানানগুলোতে তুমি জফলার সাথে আকার দিবা, ব্যর্থ। দেখছো? মানে উচ্চারণটা এরকম হয়, যদি আসলে উচ্চারণ এরকম না, তাই না? তাহলে খেয়াল করে দেখো, এই যে যখন ব্যর্থ লিখতেছো তখন ব্যর্থ, এই যে দেখো একটা আকার চলে আসছে। ব্যক্ত, দেখো জফলার সাথে আকার নাই, কিন্তু এই যে উচ্চারণে জফলার সাথে আকার আসে। ব্যগ্র, দেখো জফলার সাথে আকার নাই, উচ্চারণে জফলার সাথে আকার আসে। ব্যবস্থা, আকার নাই, আকার আছে। আচ্ছা বলো তো, এটা কি বুঝতে পারছো? অর্থাৎ যখন শুধু জফলা হবে তখন উচ্চারণে জফলার সাথে আকার আসে। এই উদাহরণগুলো বুঝছো কিনা বলো তো?
বলো বলো, এটা কি বুঝতে পারছো? বলো আমাকে একটু বলো বাবা প্লিজ, এটা কি বুঝতে পারছো? জি। এখন ভাই এখানে একটু ছোট্ট একটা কথা আছে। কথাটা হচ্ছে ভাইয়া, এই নিয়মে যদি কখনো দেখো জফলাও আছে, কিন্তু সেই জফলার সাথে যদি দেখো আবার ইকার, সেটা হতে পারে রসিকার কিংবা হতে পারে দীর্ঘিকার, সাধারণত অধিকাংশ ক্ষেত্রে রসিকার থাকে, কিংবা দীর্ঘিকার যদি থাকে, তাহলে সেই জফলার সাথে আর আকার হয় না, সেটা জফলাই থাকে। এদিকে দেখাও, আবার বলতেছি, গুরুত্বপূর্ণ, আবার বলছি বাবা চোখ শুধু আমার দিকে, আর কোথাও না। বলছিলাম যদি জফলা থাকে তাহলে জফলার সাথে আকার যুক্ত হয়, কিন্তু এই আকার তখন হবে না যখন সেখানে রসিকার দীর্ঘিকার কার থাকবে। যেমন খেয়াল করে দেখো ব্যথিত, এই যে দেখো রসিকার আছে, যখন রসিকার পাইছ তখন সেখানে জফলার সাথে আর কার তো যুক্ত হবেই না, তখন সেই জফলাটা কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে একার হয়ে যাবে। জফলা পরিবর্তন হয় কি হবে? একার হবে। তাহলে দেখো ব্যথিত, এই যে দেখো রসিকার আছে, আছে না নাই? তাহলে এখন জফলার সাথে আকার বসাবা, প্রশ্নই আসে না, শুধু জফলা বসাবা না, এখন জফলা একার হয়ে যাবে। তাহলে দেখো ব্যথিত ব্যথিত ব্যথিত, দেখো তো এই যে জফলার সাথে দীর্ঘিকার আছে, তাহলে এই জফলাটা একার হয়ে যাবে। দেখো তেজিয়া রসিকার আছে, এই জন্য এই জফলাটা একার হয়ে যাবে। ব্যক্তি রসিকার আছে, এই জন্য এই জফলাটা একার হয়ে যাবে। ব্যতিক্রম জফলা আছে, এই জন্য এটা একার হয়ে যাবে। ব্যতিব্যস্ত রসিকার আছে, এই জন্য জফলা একার হয়ে যাবে। ব্যক্তিত্ব রসিকার আছে, এই জন্য এই জফলা একার হয়ে যাবে। শেষ। এবার বলো এটা বুঝছো কিনা? বুঝছো? হ্যাঁ এটা একটু ভুল আছে, এটা একটু কারেকশন করে নিও। বলো বলো বুঝতে পারছো কিনা? বলো বুঝতে পারছো কিনা? ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। এবার বলো কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কি আর কোনো প্রশ্ন আছে? ওকে, ক্লিয়ার, বুঝতে পারছো? ব্যাঘ্র, ব্যাঘ্র তো ঠিক আছে, এই যে ব্যাঘ্র, গয়রফালা উকার, ব্যাঘ্র ঠিক আছে তো, বুঝছো? হ্যাঁ ব্যতিক্রম, এই যে শেষে একটা হর্ষ আছে, হ্যাঁ শেষে একটা হর্ষ আছে। এবার ঠিক আছে, এখানে কিছু জায়গাতে হর্ষের, আমিও যখন লিখি তখন হর্ষের কিছু জায়গাতে মিস্টেক হয়, কিন্তু এটা এটা আমি যখন পড়াচ্ছি তখন এটা তোমরা অবশ্যই খেয়াল রাখবা, কারণ আমি লেখার সময় অথবা স্লাইডে সূক্ষ্ম জিনিসটা অনেক সময় ভুল হয়, কিন্তু পরীক্ষার হলে তুমি তো 5টা উচ্চারণ লিখবা, তো তোমার ভুল করা যাবে না। আমি কি বুঝাইতে পারছি? ওকে, ঠিক আছে। আচ্ছা এইবার আসো ব্যক্তিত্ব, ঠিক আছে, ব্যক্তিত্ব তো ঠিক আছে, ওকে। এইবার চলো আমরা কিছু প্রশ্ন সলভ করি। ঢাকা বোর্ড 2019, কে কয়টা প্রশ্ন পারো সলভ করো, কে কয়টা প্রশ্ন পারো সেটা সলভ করো দ্রুত। ভাই ব্যতিব্যস্তটা বুঝি নাই, ব্যতিব্যস্তটা বুঝো নাই? দেখো ব্যতিব্যস্ত, এটার উচ্চারণ তুমি এমনি নর্মালি উচ্চারণ, এটা ধরো এটা ভুলই আছে, ধরো তাহলে তুমি নর্মালি উচ্চারণ করো। দেখো জফলা আছে, রসিকার আছে, এই জন্য কি হবে বে, তারপর কি হবে তি, তারপর কি বয় জফলা ব্যতি ব্যাস, তারপর কি ব্যাস তৈকাত্ত, ঠিক আছে তো ব্যতিব্যস্ত, ব্যতিব্যস্ত 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 ব্যতিব্যস্ত, শেষ। ঠিক আছে, দেখো একটু একটু দেখো কে কয়টা উচ্চারণ পারো, দ্রুত কে কয়টা উচ্চারণ পারো একটু দেখো তো। কে কয়টা উচ্চারণ পারো একটু দেখো প্লিজ। যদি না পারো, সবগুলো না পারো সমস্যা নেই, বাট মিনিমাম তো তুমি পাঁচটা কারেক্ট করো, মিনিমাম 5টা কারেক্ট করো, হ্যাঁ মিনিমাম 5টা কারেক্ট করো, মিনিমাম 5টা কারেক্ট করো। ওকে, হচ্ছে হচ্ছে, ভেরি গুড। ভেরি গুড।
আচ্ছা আমি একটা একটু করে ট্রাই করে দিই, দেখো ভালো করে খেয়াল করো। অতীত একটু খেয়াল করো, এই যে দেখো রসিকার আছে, দীর্ঘিকার আছে, এখন কার থাকলে কি হবে? ও হবে, তাই না? তাহলে কি হবে? ও তিত, দীর্ঘিকার থাকলে ও তিত, ও তিত, শেষ। শ্রম রফলা আছে, এই জন্য কি হবে? শ্রম, ঠিক আছে, শ্রম, শেষ, শ্রম। এরপর আসে স্বাগত, এই যে বফলা থাকলে কি হবে? তাহলে বেশ হবে সা, এখন কি স্বাগত না স্বাগত? গত, তাহলে গয়ের সাথে একটা ওকার এমনিতে উচ্চারিত হচ্ছে, তাহলে কি হবে? স্বাগত, স্বাগত, গয়ের সাথে এমনিতে একটা ওকার উচ্চারিত হচ্ছে, স্বাগত, শেষ। বুঝছো? হ্যাঁ, বাকিগুলো আস্তে আস্তে আবার ট্রাই করো, এরপর আবৃত্তি থেকে ট্রাই করো, ট্রাই করো দ্রুত দ্রুত। হ্যাঁ হচ্ছে হচ্ছে। ওকে, আসিফ মন্ডল ভেরি গুড, মারিয়া আক্তার ভেরি গুড। আচ্ছা এবার দেখো, এটা এটা দেখো, এটা অনেকে ভুল হইতেছে, আমি একটু ট্রাই করি। দেখো আবৃত্তি, শেষ, আবৃত্তি, আবৃত্তি। উদ্যোগ, এটা তো আরো সহজ, উদ। এইবার আমাকে একটু বলো, এই যে উদ্যোগ আমি যে লিখলাম, এখন উদ্যোগ নাকি উদ্যোগ? উদ্যোগ, তাহলে দয়ের সাথে ওকার হবে, উদ্যোগ, তাই না, শেষ। এবার বলো দীনবন্ধু, এখন দীনবন্ধুতে বলো এটা কি রসই হবে? না, উচ্চারণ কিন্তু দিনবন্ধু না, তোমরা অনেকে উচ্চারণ করো দিনবন্ধু, এটা কিন্তু দীনবন্ধু। এটা কি হবে বলো? এটার উচ্চারণ কি হবে? দীনবন্ধু। হ্যাঁ অনেকের হচ্ছে, ভেরি গুড। তাহলে কি হবে বলো? দীনবন্ধু, তাই না? তাহলে দিন বন, দিন বন, তারপর কি? দু, দীনবন্ধু, দীনবন্ধু। এটা কাদের কাদের হয়েছে বলো? দীনবন্ধু, দীনবন্ধু। এরপর আসে বিজ্ঞান, আমরা জানি কি জফলা যদি ঝযোগীয় থাকে তাহলে কি হবে? দুইটা গ হবে এবং পরের ঘয়ের উপর কি হবে? চন্দ্রবিন্দু হবে। তাহলে দেখো খেয়াল করো, বিগ, তারপর কি? জ্ঞান, বিগ জ্ঞান। এখানে অনেকে ভুল করে, বিজ্ঞান বানানো অনেকে জফলা আকার দেয় না, তো বিজ্ঞান বানানো অবশ্যই জফলা আকার দিবা। কি দিবা? বিজ্ঞান বানানো অবশ্যই জফলা আকার দিবা। ঐশ্বর্যবান, এটা আমরা অনেকবার সলভ করছি। এইবার বলো কার কয়টা হয়েছে বলো? হ্যাঁ ঐশ্বর্য, এমডি রিফাত, এম রিফাত, বলো। বিজ্ঞান বানানো অবশ্যই বিশেষভাবে মনে রাখবা যে বিজ্ঞান বানানে জফলা আকার যুক্ত হয়, মানে জফলার সাথে পরের ঘয়ের সাথে বফলা আকার যুক্ত। এবার বলো কার কয়টা হয়েছে? ওকে, জাভিদ বলছে, আরিফ, জাভিদ হাসান, আলিফ বলছে একটা হয়নি, সব হয়েছে, থ্যাংক ইউ। তিয়াস বলছে সব হয়েছে। এরপর হচ্ছে আসিফ মন্ডল বলছে ভাইয়া 7টা হয়েছে, থ্যাংক ইউ। আকাশ দাস 4টা, ঠিক আছে, ওকে, ভেরি গুড ভেরি গুড। 6টা হচ্ছে সাজ্জাদ। এরপর ওকে 5টা হয়েছে। এখানে উত্তরগুলো দেওয়া আছে, উদ্যোগ, দীনবন্ধু, সবগুলো ঠিক আছে। এবার আসো আমরা একটু চলি কুমিল্লা বোর্ড 2019, সেগুলো একটু সলভ করো, এগুলোর ভিতরে অনেকগুলো কমন আছে, সলভ করো। হ্যাঁ চন্দ্রবিন্দু হবে, এটা তো আমরা প্রথম ক্লাসে পড়ছি। ঝযোগীয় যখন হবে তখন দুইটা গ হবে, পরের ঘয়ের উপর অবশ্যই চন্দ্রবিন্দু হবে, অবশ্যই চন্দ্রবিন্দু হবে। বুঝছো ভাই? জফলাটা আবার বুঝে দেন। জফলাতে বলছি যে যদি জফলা থাকে তাহলে সাধারণত জফলা আকার হয়, যেমন দেখো ব্যর্থ, জফলা আছে এই জন্য এখানে কি হবে? জফলা আকার হবে। কিন্তু যদি রস্বীকার হয়, যেমন ব্যক্তি, যদি জফলাযুক্ত শব্দ যদি রস্বীকার থাকে তাহলে সেই জফলাটা একারে কনভার্ট হয়ে যায়, তাহলে এটা কি হবে? ব্যক্তি। বুঝছো? এটাই জাস্ট এই দুটো নিয়মই পড়াইছি। দ্রুত, আমি সময় দিলাম তোমাদেরকে। সময় দিলাম 2 মিনিট, সময় দিলাম 2 মিনিট, যদি অনেক সময়, 2 মিনিট যদি অনেক সময়, 2 মিনিট সময় দিলাম, তোমরা একটু ট্রাই করে দেখো। হচ্ছে সবার, চেষ্টা করো, পারবা। ওকে, ভেরি গুড। দেখো এটার উচ্চারণ কি? নর্মাল উচ্চারণ কি? অনিঃশেষ, তাইলে অনিশ, এরপর কি? শেষ। এখন মূর্ধন্য স, এই যে মূর্ধন্য স, আমরা জানি কি মূর্ধন্য সর পরিবর্তে তাহলে বেশ বসে শেষ। ঐশ্বর্য, এটা তো আমরা পারি,
ঐশ্বর যেটা আমরা অনেকবার সলভ করছি, তাহলে এটা কি হবে? ওই তারপর কি সর জ, শেষ। এখানে যে হর্ষগুলো দিতে আমি ভুলে যাই, একটু কারেকশন করে নি। হ্যাঁ, এরপর আসো ষান্মাসিক। তাহলে বলো মূর্ধন্য ষ থাকলে কি হবে বলো? মূর্ধন্য ষ তালব্য হবে, তাহলে শান হর্ষ মা, তারপরে এই যে আবার এখানে দেখো ষান্মাসিক, এখানে তুমি খেয়াল করে দেখো, এখন এই ষান্মাসিক শুধু দন্ত ষ, তাহলে শুধু দন্ত ষ থাকলে কি হবে? তালব্য ষ, ষান্মাসিক, শেষ। ষান্মাসিক। এখন প্রায়শ্চিত্ত, এটা অনেকেই পারবা না ভাইরে। এটার উচ্চারণ আমরা বলি প্রায়শ্চিত্ত, এটার উচ্চারণ হচ্ছে প্রায়শ্চিত্ত। এটার উচ্চারণ কি বলো? এটার উচ্চারণ হচ্ছে প্রায়শ্চিত্ত। তাহলে এই অন্তস্থের সাথে ওকার উচ্চারিত হয় প্রায়শ। দেখো একটু ভালো করে খেয়াল করো, প্রায়শ, শেষ। তাহলে প্রায়শ চিত্ত। আবার বলছি, উচ্চারণটা ভালো করে খেয়াল করো, প্রায়শ তারপর কি চিত, তারপর হচ্ছে তকার্ত, প্রায়শ চিত্ত। এখানে তয়ের সাথে একটা হস হবে, প্রায়শ চিত্ত। উজ্জ, এটা আমরা অনেকবার এই বানানটা আমরা সলভ করছি। উজ্জ যদি এই যে হয় জফলা যদি থাকে তাহলে কি হবে? বর্গীয় ঝ উকার বা বর্গীয় ঝ, তাহলে কি হবে বলো? উজ, তারপর কি ঝ উকার ঝ, উজ ঝ, শেষ। এরপর আমরা এটাকে উচ্চারণ করি জয়ধ্বনি। জয়ধ্বনি না, এটা হচ্ছে জয়ধ্বনি। কি হবে বলো? জয়ধ্বনি। তাহলে খেয়াল করে দেখো, যখন তুমি জয়ধ্বনি যখন উচ্চারণ করো তখন বর্গীয় জ ওকার অন্তস্থ, প্রথম হচ্ছে জয়দ, এটা আগে বুঝতে হবে, জয়দ, তাই না? জয়দ, খেয়াল করো, জয়দ, জয়দ, খেয়াল করো, জয়দ। তারপর কি ধ্বনি উচ্চারণটা আমরা আগেই শিখছি, জয়দ ধ্বনি, শেষ। জয়দ ধ্বনি। এইবার আসো এইটা, এটা অনেকেই পারে না। আগে এটার উচ্চারণ বুঝতে হবে। এটার উচ্চারণ কি? ব্রহ্মপুত্র, এটা না, এটার উচ্চারণ হচ্ছে ব্রহ্মপুত্র। আবার বলছি, এটার উচ্চারণ হচ্ছে ব্রহ্মপুত্র। কি উচ্চারণ বলতো? ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র। উচ্চারণটা একটু মাথায় রাখি। এখন খেয়াল করে দেখো, ওই যে আমরা আগে একটা নিয়মে পড়ছি না, ওকার যুক্ত হওয়ার, যুক্ত ব্যঞ্জন ক্ষীয়, তো এটাতে কি হ যোগ ম যুক্ত ব্যঞ্জন আছে, তাহলে এখানে কি হবে? ওকার হবে। তাহলে কি হবে? এখন এটা কি? ভ্রম। দেখো ভ্রম, তো বুঝতে পারতেছো যে ভ্রম, এখানে একটা ভ্রম, যেহেতু তুমি থেমে যাচ্ছ তার মানে এখানে তুমি একটা হর্ষ চিহ্ন দিবা। এখন দেখো ব্রহ্ম হো, এই জন্য তুমি এখানে কি দিলা? হ ওকার দিলা। তারপর কি? পুত, দেখো পুত, এখানে একটা হর্ষ, তারপর কি? ত্র, ব্রহ্মপুত্র। ওই যে আমরা প্রথম নিয়মে তোমাদের স্লাইডে ছিল, ত থাকলে কি হবে? তয় রফালা হবে, ত তয় রফালা হবে, তাহলে কি হবে? ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র। এরপর দেখো উদ্বাস্তু, এটা খুবই সহজ, এটা পারবা। তাহলে কি হবে বলো? উদ বাস, তারপর কি? তু, উদ্বাস্তু, 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 উদ্বাস্তু। এখন অনেকে বলবা ভাইয়া আমি যদি উদ্বাস্তু যদি এভাবে লিখু, উদ বাস্তু, এখন ভাই এটা কি বাস না বাস? উদ্বাস্তু, তাহলে তালব্য কেন দিবা? এখানে তো তালব্যের উচ্চারণ আসতেছেই না, তাহলে কি হবে বলো তো? উদ্বাস্তু, শেষ। এবার বলো কার কয়টা হয়েছে? বলো কার কয়টা হয়েছে? বলো বলো কার কয়টা হয়েছে? আচ্ছা, অনিঃশেষের উচ্চারণ যারা অ দিয়ে করতেছে, আমি কিন্তু একটা নিয়ম তোমাদেরকে বলছি, যে নিয়মটা ছিল এরকম, যে নেগেটিভ যে শব্দগুলো, সেই শব্দগুলোতে কখনোই কি হয় না, স্বরয়টা ও হয় না, এটা মাথায় রাখতে হবে। যেমন দেখো অনিঃসৃত, এখন অনিঃসৃত মানে কি? যা খরিত হয় নাই বা যা নিঃসৃত হয় নাই। অনিঃশেষ নেগেটিভ শব্দ, নিঃশেষ নয়, অনিঃশেষ। তো নেগেটিভ শব্দের স্বরেও কিন্তু স্বরেই থাকে, এখানে ভুল করিও না, ভুল করিও না ভাইয়া, ভুল করিও না, ভুল করিও না। তোমরা কি বুঝতে পারছো? অনিঃশেষে যারা ও দিয়েছো তাদের ভুলটা কি বুঝতে পারছো? ওকে, 5টা হয়েছে, 6টা হয়েছে, খালিদ সাইফুল্লাহ 6টা হয়েছে, 2টা হয়েছে আরিফের, তারপর হচ্ছে সুস্মিতা বর্মন 6টা হয়েছে, এরপর হচ্ছে আসিফ মন্ডল। এটা কুমিল্লা বোর্ডের, কুমিল্লা বোর্ডের প্রশ্ন বরাবরের মতো কঠিন হয়, এবং এটা তার একটা জ্বলন্ত প্রমাণ। এটা কিন্তু বেশ কঠিন, টাফ ছিল। হ্যাঁ, এটা কিন্তু যথেষ্ট কঠিন ছিল। ব্রহ্মপুত্র, হ্যাঁ, প্রাপ্তি, বুঝতে পারছো? ওকে, থ্যাংক ইউ। চলো এখানে চলে আসছে, এখানে একটু ইয়ে হবে, এটা হবে এরকম। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, উদ্বাস্তু। ওকে, চলো দিনাজপুর বোর্ড 2019, এবং এটাই আমাদের শেষ বোর্ড প্রশ্ন। আমরা এটা একটু সলভ করি, এটা একদম সহজ ছিল, এটা একদমই সহজ ছিল। দেখো, একটা হচ্ছে আশ্রম, ঐক্যমত, গ্রীষ্ম, জনশ্রুতি, তত্ত্বাবধান, প্রত্যক্ষ, শ্রবণ, আবৃত্তি, এই একদম কমন জিনিস। হ্যাঁ, ব্রহ্মপুত্র, তুমি যদি এই যে ইংরেজি দিয়ে যদি MHO দাও তাও হবে, ভুল হবে না।
এটা এটা পারবা, এটা এটা পারবা, এটা 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 সহজ প্রশ্ন, হোপফুলি তোমরা এটা পারবা এবং এটা পারা উচিত। দেখো এখন খেয়াল করো, দেখো যদি শয়ের সাথে যদি রফালা যুক্ত হয়, আমরা আগেই জানি সেটা দন্ত শয়, তাহলে দেখো আস, তারপর কি শ্রম, আশ্রম, শেষ হয়েছে না? এটার উচ্চারণ একদম ইজি উচ্চারণ ছিল না? আচ্ছা এখন এইটার উচ্চারণটা খেয়াল করো। প্রথমত হচ্ছে ওই থাকলে কি হবে? অরসই হবে, ওই। এখন এটার উচ্চারণটা কি? এটার উচ্চারণটা হচ্ছে ঐক্যমত্ত। আবার বলছি, এটার উচ্চারণ কি হবে? ঐক্য, কৌকার ক, তারপর কি মত্ত, তার মানে কি হবে? মৌকের। তাহলে ঐক্য, কয়কার ক, মৌকার ম, তারপর কি ত, ত, ঐক্যমত্ত, ঐক্যমত্ত। আগে উচ্চারণ, তোমরা তো বেসিক উচ্চারণই পারো না। এখন এটার উচ্চারণ অনেকে বলো ঐক্যমত, ভাই এটার উচ্চারণ কি ঐক্যমত? এটার উচ্চারণ হচ্ছে ঐক্যমত্ত। তাহলে ঐক্যমত্ত, ঐক্যমত্ত, শেষ উচ্চারণ। গ্রীষ্ম, এটার উচ্চারণ আমরা অনেকবার করছি, গ্রীষ, তারপর কি স, গ্রীষ্ম। এটা আমরা একদম মফালার নিয়মে প্রথমে পড়ছি যে শেষে অথবা মফালা থাকলে দ্বিতীয় উচ্চারণ। এরপর আসো উচ্চারণটা হচ্ছে জনশ্রুতি। তাহলে এখন দেখো রফালা আছে, তাহলে যদি রফালা থাকে তাহলে সেটা কি হবে? সেটা এটা কিন্তু জনশ্রুতি, এটা জনশ্রুতি। রফালা থাকলে কি হবে? দন্ত হবে। তাহলে উচ্চারণটা কি? জনস। দেখো জনস, দেখো উচ্চারণ প্রথমে আগে নর্মাল উচ্চারণটা বুঝো, জনস। এরপর দেখো শ্রু, তারপর হচ্ছে কি ত্রি, জনশ্রুতি, জনশ্রুতি। আবার বলছি এটার উচ্চারণ জনস, জনস, তারপর কি শ্রু, তারপর হচ্ছে তি, জনশ্রুতি, জনশ্রুতি। এটা সহজ উচ্চারণ ছিল। তত্ত্বাবধান, এটা আমরা অনেকবার সলভ করছি। দেখো তত্ত্বাবধান, তত্ত্বাবধান, শেষ। এটা আমরা অনেকবার, এই উচ্চারণটা আমরা অনেকবার সলভ করছি, তত্ত্বাবধান, তত্ত্বাবধান। হ্যাঁ আচ্ছা ফাইন। এখন তত্ত্বাবধান উচ্চারণ এরকমও লিখতে পারো যে দেখো তৎ, এখানে খণ্ডত্ব দিতে পারো। মনে রাখবা তয়ের সাথে যখন হর্ষ দাও তখন সেই তটা কি হয়ে যাবে? তয়ের সাথে যখন হর্ষ দাও তখন সেই তটা খণ্ডত্ব হয়ে যাবে। তো এটা এভাবেও লিখতে পারো, তৎ, দেখো তত্ত্বাবধান, শেষ, তত্ত্বাবধান। এভাবেও লিখতে পারো, তত্ত্বাবধান। এরপর খেয়াল করে দেখো প্রত্যক্ষ। এখন এই যে জফলা আছে, তাহলে জফলা থাকলে কি হবে? ওকার হবে। তার মানে কি? দেখো প্রত, এখন এই প্রত তুমি এই যে ত হর্ষ এটা দিতে পারো, কিংবা তুমি যদি এটা চাও যে প্রত খণ্ডত্ব দিতে পারো, তাও দিতে পারো, কারণ তয়ের সাথে হর্ষ দিলে সেটা এমনিতে কি হয়ে যায়? খণ্ডত্ব হয়ে যায়। তার মানে খেয়াল করে দেখো আমরা যখন উচ্চারণটা যখন লিখতেছি, এবার আসো ক্ষীয়। এখন প্রত্যক্ষ, তাই না? উচ্চারণটা নর্মাল খেয়াল করো, প্রত্যক্ষ, তার মানে দেখো তয়ের সাথে ওকার, প্রত্যক্ষ। এখন এই যে ক্ষীয় থাকলে কি হবে? খ হবে। তাহলে প্রত্যক্ষ, ক্ষয়কার খ, প্রত্যক্ষ। এরপর আসো শ্রবণ, রফলা আছে, তাহলে শ্রবণ, এটা তো পারবাই, শ্র। এখন ওকার কেন হবে? ওই যে রফলা থাকলে উচ্চারণে শ্র, শ্রনা, শ্রবণ, শ্রবণ। দেখো ওকার কিন্তু উচ্চারিত হচ্ছে, তাহলে শ্রবণ, 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 শ্রবণ। এরপর আবৃত্তি, এটা আমরা অনেকবার করছি, আব, তারপর কি হবে? আবৃত্তি। এটা এভাবে খণ্ডত্ব দিয়ে লিখতে পারো কিংবা ত হর্ষ দিয়ে লিখতে পারো। এবার বলো কার কয়টা হয়েছে? বলো কার কয়টা হয়েছে? কার কয়টা হয়েছে বলো? ছয়, 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 ছয়। ওকে, মাহফুজ বলছে 6টা হয়েছে, সাজাদ বলছে 5টা হয়েছে, রাহাত ইমতিয়াজ সাজাদ বলছে 5টা হয়েছে। এরপর মার্জিয়া সুলতানা মিমি বলছে 1টা হয় নাই, থ্যাংক ইউ। সোমা ইসলাম বলছে 3টা হয়েছে, সিনথিয়া জেরিন বলছে 4টা হয়েছে, আতিকুল ইসলাম বলছে 7টা হয়েছে, 7টা, ভেরি গুড। তার মানে এখান থেকে আমরা কি বুঝলাম? এখান থেকে আমরা এটা বুঝলাম যে আমাদেরকে প্রচুর পরিমাণে সলভ করতে হবে। ভেরি গুড, ভেরি গুড। এই যে আমিনা আক্তার সবগুলো হয়েছে, থ্যাংক ইউ। এখান থেকে আমরা এটা বুঝলাম যে আমাদেরকে প্রচুর পরিমাণে সলভ করতে হবে, তাহলে বাকি 1টা 2টা যেগুলো আমরা পারি না সেগুলো আমরা পারবো। এবং যেহেতু বানানের ক্লাস খুব সূক্ষ্ম বিষয়, আমি একটু দুঃখ প্রকাশ করছি, হয়তো অনেক সময় লেখার ক্ষেত্রে আমার কিছু জায়গাতে খুব ছোট ছোট ওকার, হর্ষ এগুলোর মিস্টেক হয়ে যেতে পারে, যদি আমার চোখে খুব একটা ধরা পাও, কাজ আমি তো এখানে দাঁড়ায় আছি, তো এরকম টুকটাক ছোটখাটো কিছু মিস্টেক হয়ে যেতে পারে, যেহেতু খুব সূক্ষ্ম বিষয়। তো এটা একটু তোমরা একটু যদি বইয়ের সাথে একটু কারেকশন করে নিও, ঠিক আছে? এটা তোমরা পড়লেই বুঝবা। হয়তো 2-3টা জায়গায়, 2-1টা জায়গাতে হয়তো ছোটখাটো এই মিস্টেকটা হতে পারে, এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে, এই খুব সূক্ষ্ম জিনিস এটা। ওকে, এইবার আমাকে বলো আজকের এই যে উচ্চারণের উপর যে 2টা ক্লাস নিলাম, বলো তো এটা কেমন ছিল? উচ্চারণ থেকে এখন যে কোনো টাইপের প্রশ্ন আসলে তুমি পারবে না? মফলার উচ্চারণের 5টা নিয়ম, বফলার উচ্চারণের 5টা নিয়ম, অধ্বনির উচ্চারণের 5টা নিয়ম, কিংবা অধ্বনির উচ্চারণ বিবৃত 5টা নিয়ম, সংগৃহীত 5টা নিয়ম, যেমনি অধ্বনির উচ্চারণের নিয়ম, পারবা না? এরপর যদি এরকমটা প্রশ্ন আসে তাহলে তো আরো ইজিলি তোমরা পারবা, তাই না? স্লাইড পেলে আরো ভালো হবে, তোমাদেরকে স্লাইড দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, স্লাইড দিয়ে দেওয়া হবে।
ওকে, সো এই দুটো ক্লাস কেমন লেগেছে এবং তোমাদের প্রবলেম আসলে কতটুকু গোছাইছে? এর পরের ক্লাস অপরিচিতার 2টার উপরে হবে, এন্ড এর পরের ক্লাস আরেকটা ব্যাকরণে আরেকটা জোস একটা টপিক, ব্যাকরণিক শব্দ শ্রেণী, সেটার উপর ক্লাস নেবে। হ্যাঁ, উচ্চারণ আর কেউ আটকাতে পারবে না। ভেরি গুড। একটু যত এখন হয়তো বা সহজ মনে হতে পারে অনেকের কাছে, বাট তোমাকে বিগত সালের প্রশ্ন সলভ করতে। এবং আমি তোমাকে আজকে একটা কথা বলে দিই, তুমি যদি বিগত সালে যদি 5 বছরের প্রশ্ন যদি সলভ করো, বোর্ড প্রশ্ন, একদম মানে একদম বুকে হাত দিয়ে বলতেছি, উপরে আল্লাহ আছে, বিগত সালের উচ্চারণের 5 বছরের প্রশ্ন সলভ করলে যতগুলো প্রশ্ন আসে একটাও এমন আসবে না যেটা তোমার কমন পড়বে না। সবগুলো কমন পড়বে, সবগুলো কমন পড়বে। খালি বিগত 5 বছরের বোর্ড প্রশ্ন এগুলো খালি সলভ করো, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, ওকে। আর যদি আরো কারো কোনো প্রবলেম মনে করো যে কোনো নিয়মে, তাহলে ক্লাস তো রেকর্ড আছে, সেটা দেখে নিন। হ্যাঁ, তো ভালো থাকবা, সুন্দর সুস্থ থাকবা। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।